বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার সেলিম রেজা হাবিব, রাষ্ট্রপতির পদত্যাগ, বাংলাদেশের রাষ্ট্রপতিদের বিদায় পদত্যাগ নিয়ে নানা রকমের ঘটনা আছে। কোনোটা সম্মানজনক, কোনোটা অসম্মানজনক, কোনোটা স্বাভাবিক প্রক্রিয়ায়, কোনোটা অস্বাভাবিক প্রক্রিয়ায়। তো এই বিদায়টিও উনি পদত্যাগ করেছেন, তত বেশি কন্ট্রোভার্সির জন্ম না দিলেও এটা নিয়ে নানা রকমের কথা, মুখরোচক আলোচনা নানা মাধ্যমে আছে। তো পরবর্তী রাষ্ট্রপতিকে সেটি নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে। আপনারা কিভাবে বিবেচনা করবেন, কি ধরনের ব্যক্তির রাষ্ট্রপতি হওয়া উচিত? রাষ্ট্রপতির যদিও সেই অর্থে বাংলাদেশে খুব গুরুত্ব নেই, কিন্তু সংকটকালে তাদের গুরুত্ব অনেক বেশি, সেই সব বিবেচনা এবং যখন ক্ষমতার ভারসাম্যের আলোচনা হচ্ছে। তো আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা কীভাবে দেখছেন। ধন্যবাদ জিল্লুর ভাই। চ্যানেলের অগণিত দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচনা শাহ আলম ভাই, সবাইকে শুভেচ্ছা। রাষ্ট্রপতির পদত্যাগ এটা সাংবিধানিক প্রক্রিয়া। সাধারণত একজন রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন এবং যে দলের হয়ে তিনি নির্বাচিত হন সেই দল স্বাভাবিক প্রক্রিয়া যদি 5 বছর ক্ষমতায় থাকে, তিনি নির্বিঘ্নে 5 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শাহাবুদ্দিন সাহেবের নিয়োগের সময় কন্ট্রোভার্সি ছিল, কিছু আলোচনা সমালোচনা ছিল, যেহেতু তিনি রাজনৈতিক অঙ্গনের ওইভাবে লোক ছিলেন না। তিনি পেশাজীবী, পেশার সাথে যুক্ত ছিলেন। প্রথমে জাজ হিসাবে ছিলেন, পরবর্তীতে কিন্তু আপনার অঞ্চলেরই মানুষ না, সেটা তো ডেফিনেটলি। তখন তিনি যে দলেরই হোক না কেন, রাষ্ট্রপতি হিসাবে যখন তিনি নিয়োগ পেয়েছেন, অবশ্যই আমরা পাবনাবাসী হিসাবে তাকে সাধুবাদ জানিয়েছি। যদিও তার সেই নির্বাচন নিয়ে বা তার রাষ্ট্রপতি হওয়া নিয়ে অবশ্যই জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, তারপরেও যেহেতু তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, আমরা তাকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু 5 তারিখের পরিবর্তনের পরে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি পরিবর্তন হবেন, এটাই সর্বজন গ্রাহ্য ব্যাপার, বিদিত ব্যাপার। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় নিলেন, তখন রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ব্যাপার বা রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বর্তমান বিরোধী দল এবং নতুন যে এনসিপি বা তখন যারা ক্ষমতার আশেপাশে ছিল, সবাই চাপ সৃষ্টি করেছিল যে প্রেসিডেন্টকেও অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল এবং এই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় বহুবার জনগণের নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার থেকে সবাই পালিয়ে গিয়েছে, তখন একমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য, অব্যাহত রাখার জন্যে একমাত্র রাষ্ট্রপতি ছিল শেষ ভরসা। সেই সময় যদি রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হতো, তাহলে এটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো। এবং জিল্লা ভাই এখানে বলতে দ্বিধা নেই যে যারা সেই সময়, যাদেরকে এদেশের মানুষ সেই সময় রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, তারা দায়িত্বভার নেওয়ার পর, গ্রহণের পরেই তারা জনগণের কথা ভুলে গিয়ে এবং যে দীর্ঘ যে 18 বছরের যে বিরামহীন সংগ্রাম, যে আত্মত্যাগ, যে রক্তপাত, যে মামলা হামলা, গুম খুন, যে গণতন্ত্রহীনতা, ভোটের অধিকার শূন্য মানুষ
তাদের কাছে প্রত্যাশা করেছিল যে দ্রুত তারা একটি নির্বাচন দেওয়ার প্রক্রিয়া যাবে এবং দ্রুত সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আমরা অপার বিস্ময়ে লক্ষ্য করলাম বা দেশবাসী লক্ষ্য করলো যে তারা ক্ষমতায় এসে তারা বেমালুম ভুলে গেলেন যে প্রত্যাশা নিয়ে 2008 থেকে 2024-এর 30শে জুলাই না 30শে জুলাই এবং 30শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে লোকগুলো মানুষগুলো রক্ত দিল, যারা পঙ্গু হলো আহত হলো, তাদের কথা ভুলে গিয়ে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যে তারা নানান কৌশল অবলম্বন করলো। সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর প্রচণ্ড চাপ সত্ত্বেও সে সময় দল সঠিক সিদ্ধান্তেই ছিল। যদি সেই চাপের কাছে বা তাদের ষড়যন্ত্রের কাছে যদি সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব যদি নথি স্বীকার করতো, তাহলে বাংলাদেশে আজকে গণতন্ত্র আমরা পেতাম। সো একটা স্বাভাবিক অবস্থা এনে তারপরে স্বাভাবিক অবস্থায় ওনাকে বললেন আপনারা না, আমরা বললাম মানে এটা স্বাভাবিক একটা ভাই জিলুর ভাই একটা জিনিস আমরা বলি আর কি, যে আমরা দীর্ঘ যারা আন্দোলন সংগ্রামে ছিলাম তারা স্বাভাবিকভাবে একটা নির্বাচন প্রত্যাশা করেছিল এবং সেই নির্বাচনে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা মনোনয়ন প্রত্যাশী আমরা যারা ছিলাম, এবং একজন রাজনীতিবিদের তো অবশ্যই একটা চাওয়া থাকে যে আমি সংসদ সদস্য হব, জনগণের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, আমার এলাকার উন্নয়নের যে সমস্ত অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো পূর্ণ করে জনগণের সেবার জন্য আমরা ভালো কিছু করব। ঠিক একইভাবে কি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কি প্রত্যাশা নেই যে তারাও কেউ একজন ওই রাষ্ট্রপতির চেয়ারে বসবেন, তিনিও সেবা করবেন, তাদের তো প্রত্যাশা আছে। সুতরাং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে যে আমরা ইচ্ছা করলাম এই কারণে না যে তার সাথে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেমিস্ট্রি তো খুব খারাপ ছিল না, এখনো যদিও তার নিয়ে নানান কথা হচ্ছে যে নানান ধরনের অভ্যুত্থানের পরে তো মানে অভ্যুত্থান প্রক্রিয়ার পরবর্তী সকল পদক্ষেপের সঙ্গেই তাল মিলিয়ে চলছিলেন। এই যে মানে আমার মানুষের কৌতূহলের প্রধান জায়গা যেটা সেটা হচ্ছে নেক্সট কি ধরনের রাষ্ট্রপতি আপনারা। আমি সেটা যাচ্ছি, শোনেন, আমি বলবো যে তার বসার ব্যাপারে, তার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে বিতর্ক অবশ্যই রয়েছে। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হন নাই তাদের ভোটের দ্বারা নানা রকমের সমালোচনা ছিল, আমরাও সমালোচনা করেছি। 5ই আগস্টের যে ক্রাইসিস, যেটা বাংলাদেশে যে ক্রাইসিসটা শুরু হয়েছিল সেই সময় তার যে ভূমিকাটা, এটাকে আমরা সাধুবাদ জানাই। রাষ্ট্রপতির যে আপনি আগে বলছেন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কিন্তু এই এক জায়গায় কিন্তু কিছুটা ক্ষমতা আছে। এই ক্ষমতার সময় যদি তিনিও বিট্রে করতেন অথবা তিনিও যদি পালিয়ে যেতেন, তাহলে আজকের যে আমরা যে এই যে মুক্ত পরিবেশে যে গণতন্ত্র আমরা পালিয়ে যাওয়া বা নানা রকমের সংকট তৈরির চেষ্টা যদি তিনি করতেন, তাহলে অবশ্যই তো একটা সংকট দেশে তৈরি হবে। হোয়াট ইজ নেক্সট? এখন নেক্সট হচ্ছে যে আমরা যেটা বলছি যে সেই জন্য আমি বলবো যে এটা তাকে আমরা তাড়িয়ে দেইনি বা তাকে বিশেষ কারণে না, স্বাভাবিক পরিস্থিতি উভয় পক্ষের সম্মতিতে এটা সম্মানজনক এসছে এবং তিনিও তো বলেছেন যে আমি সময় হলে বা আমি চলে যেতে চাই। তো সেই জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্যে যদিও বিরোধীরা বা অনেকে নানাভাবে এটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমরা এর মধ্যে কোনো বিতর্ক দেখি না। এখন স্বাভাবিক পরবর্তীতে যে আমাদের প্রত্যাশিত রাষ্ট্রপতি কে, আমাদের দলে একাধিক যোগ্য ব্যক্তিত্ব রয়েছে, রাজনীতিবিদ রয়েছেন, পোর খাওয়া রাজনীতিবিদ রয়েছেন, যে কেউ এখানে রাষ্ট্রপতি হয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের দল, এরকম আলোচনাও আছে যে রাজনীতিবিদের বাইরে কেউ আসতে পারেন, আমার আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, এরকম আসতে পারেন, নানা রকমের কথাবার্তা। হ্যাঁ, আমি একজন রাজনীতির ক্ষুদ্র কর্মী হিসেবে, বিএনপির একজন কর্মী হিসাবে আমি এটা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করছেন যে আপনার দলের নেতৃবৃন্দের মধ্য থেকে কেউ হবেন? এই রাজনীতিবিদের বাইরে কাউকে রাষ্ট্রপতি হিসাবে ওইভাবে নিয়োগ দেওয়ার সুযোগ এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে, মোহাম্মদ শাহ আলম। সো এই পুরো
রাষ্ট্রপতির পদত্যাগ এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ, সামনের দিনগুলোতে নতুন রাষ্ট্রপতি কে হবে, মানুষের কৌতূহল থাকবে। আপনি প্রথমে চ্যানেল আয়ের দর্শক শ্রোতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে আলোচক এমপি হাবিব ভাইকেও শুভেচ্ছা জানাই। এটা তো বাংলাদেশে এখন আলোচনার বিষয়। ইতিমধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, 90 দিনের মধ্যে আরেকজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে সংসদকে। তো একটা প্রশ্ন, নেক্সট পার্লামেন্ট সেশনই হয়তো সেটা হ্যাঁ, হবে, এটা সেপ্টেম্বরে হবে শুনছি আমরা, সেপ্টেম্বরে হবে। তো আজকে জুলাই, তো সেপ্টেম্বরের সংসদ অধিবেশনের আগে আগে করলে, পদত্যাগ করলে বহুজন মনে করছে ভালো হতো, এত আগে কেন? এটা এরকম একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে। জনগণের সাথে আমি মিশে, যেটা যারা রাজনীতি সচেতন মানুষ, তাদের মধ্যে এরকম প্রশ্ন আছে। এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু এগুলো আছে। এই হলো বিষয়টা। শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার সময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরও বিরোধিতা ছিল, এটা আমরা কম বেশি জানতাম। পলিটিক্যাল লিডার যারা, তারা এটার সাথে একমত হইতে পারেন নাই। তো শাহাবুদ্দিন সাহেব যেটাই হোক, মন্দ ভালো প্রশ্ন বহু রকমের, গত সরকারের এর নানা কর্মকাণ্ডের কারণে নানা বিতর্ক দেশে আছে, এবং তার ওই ভূমিকার, অর্থাৎ গত সরকারের ভূমিকার সাথে ওতপ্রোতভাবে শাহাবুদ্দিন সাহেব জড়িত ছিলেন। এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু বাংলাদেশের জুলাই যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, তার ফলে যে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, এখানে যতই আমরা তার সম্পর্কে নানা প্রশ্ন করি না কেন, এইখানে আমি বলবো যে দেশকে নৈরাজ্য থেকে মুক্ত করার জন্য, দেশ যে একটা নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল, দেশে মব সন্ত্রাস, নানা রকমের আইন বহির্ভূত বহু ঘটনা ঘটছিল, তারও পদত্যাগের জন্য তার ওই ভবনের সামনে আমরা দেখছি বসে থাকতে, বহু আওয়াজ তুলতে। তো এটা হলে দেশে তো একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। এখানে তার ভূমিকাটা বিএনপির জন্য না, দেশের জন্য এবং বিএনপির জন্য, প্রথমে দেশ, তারপর বিএনপির জন্য, আমাদের দেশের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য তার এই ভূমিকাটা আমাদেরকে স্মরণ করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম যেটা মিস্টার হাবিব উল্লেখ করছিলেন যে বিএনপিও তাকে নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি তৈরি হোক সেটা চায়নি। না, বিএনপি তো চায় নাই। বিএনপি একটা ম্যাচিউর পলিটিক্যাল রোল প্লে করছে এই সময়ে, একটা প্রাজ্ঞ রাজনৈতিক ভূমিকা বিএনপি এটা পালন করছে, খুবই ধৈর্যের সাথে এই কাজটা করছে বিএনপি, এটা আমরা মনে করি। এইটা দেশকে বাঁচিয়ে দিয়েছে একটা নৈরাজ্যের হাত থেকে, একটা অ্যানার্কির হাত থেকে, সাংবিধানিক শূন্যতার হাত থেকে, এবং বাঁচাইছে। এবং গণতন্ত্রের উত্তরণটা এখন একটা রেগুলার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পেরেছে। এই টার্মোয়াল সিচুয়েশনে তার যে অবদান আছে একটা, বুঝলাম এই অবদানকে আপনি এইটা এরকম একটা প্রচণ্ড নৈরাজ্যের সময় যখন খুনোখুনি হচ্ছে, তখন যে ভূমিকাটা, এটাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, পরে তার বিভিন্ন রকমের কর্মকাণ্ড থাকতে পারে, তার সম্পর্কে বিভিন্ন কথা আসতেছে, ওগুলো পরের বিষয়। এই জায়গাটা জাতির এবং আমাদের এটা মনে রাখা দরকার। সো এখন রাষ্ট্রপতির যে ধরেন, রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি বদরুদ্দোজীকেও সরিয়ে দেওয়া হয়েছিল,
সো এটা একটা মানে সেই সব নানা রকমের অভিজ্ঞতাই তো বাংলাদেশ আছে, সেই প্রেক্ষিতে আপনার কাছে বুঝতে চাই যে আপনি কি মনে করেন কেমন রাষ্ট্রপতি হওয়া উচিত? নানা রকমের আলোচনা আছে। রাষ্ট্রপতি কেউ বলছেন বিএনপি, যেমনটা মিস্টার হাবিব আশা করছেন, তার দলের সিনিয়র নেতারা বেশ কয়েকজন আছে, তিনি মনে করেন তারা হতে পারেন। কেউ মনে করেন বা করিডোরে এই আলোচনা প্রফেসর ইউনূস বোধহয় রাষ্ট্রপতি হয়ে আসবেন। কেউ বলছেন দু একজন সচিবের নাম শোনা যাচ্ছে, তারা হতে পারেন। বাট আপনি কি মনে করেন আমাদের মানে সামগ্রিক বিবেচনায়? দেশটা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা জন্ম লাভ করেছে, একটা আর্ম স্ট্রাগলের মধ্য দিয়ে আমাদেরকে এই দেশটাকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে হয়েছে। একটা দীর্ঘ পলিটিক্যাল ফাস্ট এই দেশের আছে। কেউ দেশটাকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছিল বহু জায়গায়, বহুভাবে। আমরা মনে করি যে প্রাজ্ঞ রাজনৈতিকবিদ এই রাষ্ট্রপতির পোস্টে আসা দরকার, কোনো আমলা না, প্রয়োজন নাই। রাজনীতিটাকে যিনি বুঝেন এবং তার দলের সাথেও তার রেপুটেশন আছে, কিন্তু এখানে আবার একেবারেই দল যা চাইবে সেরকম রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন একজন রাজনীতিবিদ হোক, কিন্তু তার একটা রাষ্ট্রপতি মর্যাদার, যদিও তাকে মানে যদি তিনি সংসদ সদস্য হয়ে থাকেন সেই পদ ছেড়ে আসতে হবে, দল ছেড়ে আসতে হবে, সেটা যেমন একটা দিক। তার একটা দিক হচ্ছে যে তিনি দলের ঊর্ধ্বে দেশের স্বার্থে প্রয়োজন হলে কাজ করবেন। নিঃসন্দেহে তিনি সেই দলের আদর্শে বিশ্বাস করেন। তো আমি কোনো নাম বলতে চাচ্ছি না, কিন্তু এখানে তো ভাবমূর্তি অর্থাৎ ন্যাশনালি অ্যাকসেপ্টেড এলিমেন্ট আছে মনে হয়, ন্যাশনালি, নট অনলি দল, সেরকম অ্যাকসেপ্টেড এলিমেন্ট আছে। তার মানে সাংস্কৃতিক মান, মূল্যবোধ, পার্সোনালিটি, মানে রাজনৈতিক দূরদর্শিতা, এরকম এলিমেন্ট আছে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওন করে সেরকম এলিমেন্ট আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওন করা এলিমেন্ট রাষ্ট্রপতি হওয়া প্রয়োজন আর কি। মোটামুটি বোঝা গেছে যে আপনার ইঙ্গিত। মিস্টার সেলিম রেজা হাবিব, প্রশ্ন হচ্ছে যে একেবারেই দলের কথায় চলবে এরকম রাষ্ট্রপতি, নাকি রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে চলবে সেরকম রাষ্ট্রপতি? এবং এই প্রশ্নটা এখন এই কারণে উঠছে যে অভিযোগ উঠতে শুরু করেছে যে বিএনপিও আসলে দলীয়করণের পথে হাঁটছে। সাম্প্রতিক কিছু কর্পোরেশনের দলের লোকজনকে বসানো এবং আরও নানা ক্ষেত্রে, কিন্তু বিএনপির গত 15, 16, 17 বছরের যে সংগ্রাম এবং যে অঙ্গীকার, যে আকাঙ্ক্ষা বিএনপি ব্যক্ত করেছে, তার সঙ্গে কেউ কেউ মনে করছেন যে সেখান থেকে বিএনপি বোধহয় আবার বিচ্যুতির পথে হাঁটছে। যদিও অনেকেই আবার মনে করেন যে সময় এখনো ফুরিয়ে যায়নি, বিএনপি এখনো আবার রাইট ট্র্যাকে আসতে পারে। জিলুর ভাই, রাজনীতিতে যদি কিন্তু ব্যবহার অনস্বীকার্য, এটা সবসময় থাকে। এবং বিরোধী দল এবং রাজনীতি সচেতন মানুষ কিছু, আর কিছু মানুষ আছে রাজনীতিকে অপরাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য সমালোচনা করেন, আলোচনা করেন। তো সুতরাং এগুলো থাকবেই। আমাদেরকে যেটা দেখতে হবে যে একটা দল যখন ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে, তখন সে সঠিকভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করছে কিনা, এটা হলো দেখার বিষয়। কাকে কোথায় নিয়োগ দিল এটা ইম্যাটেরিয়াল, এটা খুব বড় ফ্যাক্টর না। এখন ধরেন কাউকে নিয়োগ দিলেন, তিনি সফল হলেন, আমি ধরে নিচ্ছি যে সব, তিনি যদি ব্যর্থ হন বা তিনি যদি কোনো অনৈতিক বা কাজের সঙ্গে যুক্ত হন বা এমন কোনো অসঙ্গত কাজের সঙ্গে যুক্ত হন, তখন তো তার ওই দায়টা তার ব্যক্তির উপরে থাকবে না, দায়টা তো দলের উপরে এসে ডেফিনেটলি দলের উপরে আসবে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তারপরে আমি বলছি যে আমি প্রথমেই বলেছি যে একজন রাজনীতিবিদের একটা উদ্দেশ্য থাকে, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। এবং রাষ্ট্র সরকার প্রতিষ্ঠান বা রাষ্ট্র সরকার দলকে কি আমরা এক করে দেখতে চাই না প্রত্যেকটাকে আলাদা করে দেখতে চাই? সেটা আলাদা করে তো অবশ্যই এটা মানে, এবং সেইভাবে দেখতে গেলে প্রক্রিয়াটাও তো একই রকম হতে হবে। একই রকমই বলি ভাই, রাষ্ট্রের মতো চলবে, দল দলের মতো চলবে।
কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের রাজনীতিতে নট অনলি বাংলাদেশ, যে ভারতকে সবচেয়ে গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেশি, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা করি, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা যারা সংসদ সদস্য তারা তো আইন প্রণেতা, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা ল মেকারের চাইতে নিজের এলাকায় যার যার এলাকায় নির্বাচন এলাকার উন্নয়ন ডেভেলপমেন্ট কাজের সাথে আমরা বেশি সম্পৃক্ত হয়ে যাই। মানুষের প্রত্যাশাটাও আবার আমাদের কাছে এত বেশি, যেটা আসলে আপনাদের করার কথা না, যেটা আমাদের করার লোকাল কথা গভর্নমেন্টের করার কিন্তু যে কনভেনশনটা হয়ে আসছে যুগের পর যুগ, সেখান থেকে কি আমরা রাতারাতি বের হয়ে আসতে পারবো? নাকি আমরা তৃতীয় বিশ্বভুক্ত দেশই থাকতে চাই? না, থাকতে চাই না। এতে আস্তে আস্তে ওই যে বললাম তো, যে আপনাকে দেখতে হবে যে একটা দল রাজনীতিতে সঠিক পথে সঠিক নেতৃত্ব দিচ্ছে কিনা, জনগণের জন্য কাজ করছে কিনা, এবং সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি বা যেগুলো আমরা দেখি আর কি, বা মানুষের কথা বা বাক স্বাধীনতা হরণ করা, গণতন্ত্র হরণ করা, ভোটের অধিকার হরণ করা, এই কাজগুলো হলো মূল বিষয়। কারণ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমার নির্বাচন এলাকায় আমরা 5-6 জন প্রার্থী ছিলাম, এরকম প্রত্যেকটা নির্বাচনী এলাকায় 5 জন 7 জন করে প্রার্থী, গত 16-17 বছর আমরা মাঠে কাজ করেছি। এর মধ্যে ধরেন আমাকে হয়তো দলযোগ্য মনে করে আমাকে মনোনয়ন দিয়েছে, তো আমার সাথে আরও যারা ছিল তারাও তো দল করেছে, তারা তো প্রত্যাশা করে সেই পুরস্কার দল দিবে, রাষ্ট্র বা সরকার। না, আমি বলি এটা আপনি এই পদগুলো, এটা তো আমি বললাম যে কিছু কনভেনশন আছে, যে আমি যদি একজন আমলা যদি সে ব্যাক করতে পারে, চুক্তিভিত্তিক যদি আসতে পারে, সেটা তো ভালো প্র্যাকটিস না, প্র্যাকটিস না, কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস তো হয়ে আসছে। আমলা হিসেবে যারা রানিং আছে তারা তো সেখানে ডিসঅ্যাপয়েন্টেড হয়। আমি বলি অনেক সময় তো যোগ্য লোকের অভাব রয়েছে। একটা জিনিস আপনাকে তো অস্বীকার করার কোনো কারণ নাই, যে 17 বছরের জঞ্জাল কি আপনি 17 দিনে সাফ করতে, পরিষ্কার করতে পারবেন, বা 17 মাসে পারবেন? রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনার তারা বসে আছে। আমি একজন সংসদ সদস্য হিসাবে আমার জেলার কথাই যদি আমি বলি, সেখানে এখন পর্যন্ত আমরা খুব ভালো অবস্থানে নাই, বিশেষ করে প্রশাসনিক দিক দিয়ে বলি, যেখানে বলি না কেন। কারণ একটা রাষ্ট্র চলে তো রাজনীতিবিদ এবং প্রশাসন দুটো সম্মিলিত। আমরা পলিসি মেকার, তারা বাস্তবায়ন। আমি পলিসিতে, আমি এখনই গাড়িতে আসতে আসতে আমি আমার পানি উন্নয়ন বোর্ডের এসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি একটু কথা বলতে বলতে আসছিলাম। মন্ত্রী, আমার নদী, আমার এলাকাটা পদ্মা, যমুনা এবং হুরাসাগর, 3টা নদী বেষ্টিত, ভেঙে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, জনপদ, মসজিদ, স্কুল, কলেজ ভেঙে যাচ্ছে। মন্ত্রী বলে দিয়েছে ডিজিকে, ডিজি বলে দিয়েছে চিফ ইঞ্জিনিয়ারকে, এখন মাঠ পর্যায়ে যে আসে তারা কাজ করছে না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধাক্কাচ্ছে সুপার ইঞ্জিনিয়ারকে, সুপার ইঞ্জিনিয়ার দোষ দিচ্ছে হলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। তাহলে আপনি বলেন, কিন্তু দায় তো আমাদের, যার বাড়ি ভাঙছে, যে স্কুলটা ভাঙছে, যে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, জনগণ তো আমাদের কাছে প্রশ্ন করছে। তো এই জায়গায় যে আমাদের যে শূন্যতা রয়েছে, তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই শূন্যতা পূরণ করার আগ মুহূর্ত, মানে কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক, কিছু ক্ষেত্রে দলের লোকজনকে প্রোভাইড করে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। এখানে এটা যদি এমন হতো যে না, বাংলাদেশের প্র্যাকটিস একেবারেই ছিল না, তবে অতীতের যে কোনো সময়ের চাইতে এই পরিমাণটা অনেক কম। আপনি বলছেন না ঝুঁকি আছে, অবশ্যই ঝুঁকি আছে, অবশ্যই ঝুঁকি আছে। তা যেহেতু আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাকে যে দায়িত্ব দিচ্ছেন, তিনি সততার সাথে তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে। যাদেরকে নিয়োগ দিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সফল হবেন। বিশ্বাস আলম, কোনটা? মানে যেটা আমরা আলোচনা করছিলাম যে ওই রাষ্ট্রপতির আলোচনার প্রেক্ষিতে একেবারে দলের লোক হবে কি না, আপনিও বলছেন যে রাজনীতিবিদ দলের লোক হওয়া উচিত এবং বিএনপিতে সেটা আছে, আমি ওই আলোচনা। কিন্তু কিছু কিছু অভিযোগ এখন অনেকেই করছেন যে বিএনপি সব নিজের লোকজনকে নানান জায়গায় বসাচ্ছে। বিএনপির আবার বক্তব্য হচ্ছে, যেটা মিস্টার হাবিব বলছেন, যে খুবই ডিফিকাল্ট, 15 বছরে আওয়ামী লীগ যা বসিয়ে গেছে, এরপরে 2 বছরে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের ছত্রছায়ায় জামাত, এনসিপি যা বসিয়েছে, সেখান থেকে তাদেরকে নিউট্রালাইজ করা বা প্রশাসনকে, যে কারণে তারা, স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে প্রশাসন আসলে সেই অর্থে খুব একটা কোঅপারেট হয়তো করছে না বলে ওনারা মনে করছেন। সো কিন্তু অভিযোগ আবার ওই যে বিভিন্ন জায়গায় তারা নিজের দলের লোকজনকে বসাচ্ছেন। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা কি ব্যালেন্স? এটা কি প্রয়োজন? এটা কি
আরও নো। একটা হলো একটা অস্থিতিশীল পরিস্থিতিতে কিছু নিয়োগ যেগুলো লোকাল গভর্নমেন্টের হয়েছে, লোকাল গভর্নমেন্ট এবং রিসেন্টলি প্রায় 11টা কর্পোরেশনে প্রতিষ্ঠানে এগুলো হয়েছে। চেয়ারম্যান এটা কোনো পার্মানেন্ট মানে 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এটা পার্মানেন্ট যদি হয়ে যায় তাহলে এটা দলীয়করণের জায়গায় যেটা হয়ে গেছে গত 17 বছরে হয়েছে সেই জায়গায় চলে যাবে। যেটা করা দরকার আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিস প্রশাসনের, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন কমিশন হয়েছিল, সংস্কারের মানে কমিটিগুলো হয়েছিল। যেটা আপনি বললেন যে এতক্ষণ আপনার এলাকায় ওই যে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা কি করছে, বিএনপি যেটা যে 133টা যে অধ্যাদেশ, যে অধ্যাদেশগুলোর মধ্যে 4টা ফান্ডামেন্টাল মানে আমাদের দেশের সরকারের রিস্ট্রাকচারিংয়ের 4টা ফান্ডামেন্টাল জায়গা কিন্তু ওইটা অনুমোদন দেয় নাই, যেটা এই সরকার পরিচালনার জন্য খুবই প্রয়োজন। একটা হলো লোকাল গভর্নমেন্টের এম্পাওয়ারমেন্ট, সেটা ওই হাসিনার আমলে যেটা ছিল সেটা আমলা এবং এমপি তন্ত্র যেটা ছিল সেইটাই বহাল রয়ে গেছে, এই জায়গাটা বহাল রয়ে গেছে। এই জায়গাটায় যে উপজেলা যেটা, সেই উপজেলা লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকারের যদি ক্ষমতায়ন না হয় তাহলে ডেমোক্রেসি সাস্টেইনেবল ডেমোক্রেসি হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে ইউনুসের সময় ওই যে ওই লোকাল গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন, ওই মারা গেছেন হাসান আরিফ মারা গেছেন। আমি বললাম যে লোকাল গভর্নমেন্টের এম্পায়ার লোকাল গভর্নমেন্টের ছিল না পরে আসছে আসিফ ভুইয়া, পরে আসিফ আসছে, হাসান আরিফ ছিলেন, ওই ছেলেটা পরে আসছে আরিফ সাহেব, খুবই ভালো ভদ্রলোক। আমি বললাম যে লোকাল গভর্নমেন্টের এম্পাওয়ারমেন্ট ছাড়া সাস্টেনেবল ডেমোক্রেসি হবে না। লোকাল গভর্নমেন্টের এম্পাওয়ারমেন্ট ছাড়া লিডারশিপ, তৃণমূল থেকে লিডারশিপ গড়ে উঠবে না। ছাত্র সংসদের নির্বাচন ছাড়া পলিটিক্যাল লিডারশিপ তো বের হবে না ছাত্র সংসদগুলোর। আর এদিকে লোকাল গভর্নমেন্টের ইলেকশন ছাড়া পলিটিক্যাল লিডারশিপ কেমনে আপনি আমলাদেরকে রিপ্লেস করবেন কেমনে? ওইটার এম্পাওয়ারমেন্ট ছাড়া তো ওইটা হবে না। ওইটা আপনি পার্লামেন্টে তোলেন, মানে এই জায়গায় আপনি বাইরে আমাদের কনস্পিরেসি আর ইন্টারন্যাশনাল কনস্পিরেসিগুলোকে আপনি মানে মোকাবিলা করতে পারবেন না লোকাল গভর্নমেন্টের এম্পাওয়ারমেন্ট ছাড়া। যদি প্রতিটি জায়গায় আমাদের ডেমোক্রেসির অর্গানগুলো থাকে, উপর থেকে কু করে বা ষড়যন্ত্র করে মানে দেশটাকে অস্থিতিশীল করা কঠিন, সেই প্র্যাকটিসে দেশটাকে নিয়ে যেতে হবে। এটা হলো একটা বিষয় বললাম। আরেকটা বিষয় হলো বিচার বিভাগের স্বাধীনতা। যে সচিবালয় যা অন্তর্বর্তীকালীন সব বহু ছুটি আছে, কিন্তু যে সচিবালয়টা করলো সেটাকে বাতিল করে আইন মন্ত্রণালয়ের হাতে, আবার যে বিচার বিভাগ যে কী বলে প্রশাসনের ওই যে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ, যেটা হাইকোর্ট করার কথা ছিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এসে যেটা হওয়ার কথা ছিল বিচার বিভাগে, এটা হচ্ছে বিচারক নিয়োগ আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট। তাহলে নিয়োগ বদলি সবগুলো সুপ্রিম কোর্টের হাতে থাকার কথা ছিল, সেটা এখন আবার আইন মন্ত্রণালয়ের এখানে নিয়ে গেছে। পর বলছে যে আরও এটাকে আমরা রিফাইন করবো, অমুক করবো, এই কথাগুলো আমরা শুনতেছি, ভবিষ্যৎ সেটা বলবো। এটা কিন্তু এই ডেমোক্রেসির একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটা খুব ভালো জিনিস হয় নাই। আরেকটা হলো মানবাধিকার কমিশন, আরেকটা হলো গুম কমিশন। হ্যাঁ গুম কমিশন, দুদক। তাহলে এগুলো যদি অটোনমাস না হয়, স্বায়ত্তশাসিত না হয়, এদের যদি ওইভাবে মানে ক্ষমতা না থাকে, তাহলে তো হাসিনা যেটা করছে দলীয়করণের যে জায়গা, এগুলো হয়তো রাষ্ট্রের একটা, এগুলো প্রতিষ্ঠান, এগুলোকে এম্পাওয়ারমেন্ট করা। যেমন এই যে সাংবাদিকদের
এই স্বাধীনতার জায়গা এখনো বহু আগের ভীতির কারণে এখনো সেলফ সেন্সার সাংবাদিকরা এখনো আছে। কদ্দূর বলবে না, এরকম সেলফ সেন্সার নিজেদেরকে নিজেরা করছে, এই জায়গাগুলো আমরা দেখছি। তাইলে এই যে যেটা আপনি আমরা যেটা বলছি, এখানে তো আরেকটা কথা বলি, সরকার, আমাদের দেশটা তো গ্লোবাল, আমাদের দেশটা পৃথিবীর মধ্যেই তো, এই দেশটাকে এই দেশটা বহু এখন বহু ক্রস রোডের মধ্যে আছে। নির্বাচিত একটা সরকার এসেছে ক্ষমতায়, তার এখন সমালোচনা করার সময় এখনো আসে নাই। হ্যাঁ, তার কাজের মধ্য দিয়ে সেটা দেখবে। 2001 থেকে 2006 তারেক জিয়া, আর বর্তমান তারেক জিয়া আকাশ পাতাল তফাৎ মনে হচ্ছে। 2001 থেকে 2006 তারেক জিয়া, এখন তারেক জিয়া বহু ম্যাচিউর তারেক জিয়া বলে মনে হচ্ছে। সে কি দলের নেতা? বয়স বেড়েছে না? বয়স এটা আমি বললাম, ওখানে ওই কথাগুলো আনছি না আমি। লন্ডনে ছিলেন, সে এখন দলের প্রধানমন্ত্রী হয়েছেন, তো এগুলো ছিলেন। কিন্তু মানুষের উনি যেটা এই বলছেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু দুইটা জিনিসে সবার আগে বাংলাদেশটা আটকে গেছে। একটা হলো বাণিজ্য চুক্তি, এটাকে আমি বাণিজ্য চুক্তি বলবো না, এটা হলো বাংলাদেশের জন্য দাসত্বের চুক্তি হয়ে গেছে সেই চুক্তি। আর একটা হলো বন্দর, বিদেশিদের একটা সরকারের হাতে যদি একটাই বন্দর আমাদের আছে, সেই বন্দরই যদি সরকারের হাতে না থাকে, সরকার কেমনে চালাবে দেশ চালাইতে পারবে না তো। আর এই যে বাণিজ্য চুক্তি করেছে, এটা হলো এই সরকারের আগে হয়েছে, 12 তারিখ 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর 9 ফেব্রুয়ারি এটা করছে। এই যে কোথায় নিয়ে আবার তখন বলছে, সাংবাদিকরা বারবার জানতে চাইছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে এটা গোপনীয়। আরে আমার দেশ বিক্রি হয়ে যাচ্ছে, এইটা ওখানে চলে গেল। তাহলে যে সবার আগে বাংলাদেশ তো এখন আমরা দেখছি যে আমেরিকার পকেটে ঢুকে গেছে, এই জায়গাটা হয়ে গেছে। এইখানে এই বিএনপি জনগণের ভোটে নির্বাচিত বহুদিন পর, 2014, 2018, 2024 মানুষ ভোট দিতে পারে না, ভোট নির্বাসনে চলে গিয়েছিল। দেশ একটা স্বৈরতন্ত্র গণবিরোধী সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ওই আন্দোলনের মর্মেতে ছিল ডেমোক্রেসি, কিন্তু ওই আন্দোলনের ড্রাইভিং সিটে ছিল প্রতিক্রিয়াশীল এবং সাম্রাজ্যবাদী শক্তি। দুইটা ফেজ আছে এখানে। একটা হলো এইটার মর্মের ভিত্তিকে এটা ডেমোক্রেটিক মুভমেন্ট, কিন্তু এটার ড্রাইভিং সিটে যারা ছিল সেটা হলো এই সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল এবং সাম্রাজ্যবাদী শক্তি, এই দুইটা। এখনও এখানে ক্রাইসিসটা চলতেছে, এখনও তারেক জিয়া অ্যালার্ম করতেছে, সেটা এই যে 18 মাসের এই ব্যাপারে বলছে, এবং গুপ্তকারা সেটা বলছেন, এটা অ্যালার্ম কিন্তু করছে। সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু সরকার পাওয়ার কনসলিডেট করতে পারছে বলে গ্লোবালি এবং এই দেশের নানা ষড়যন্ত্রকারীদের কারণে এখনো পাওয়ারটা কনসলিডেট করতে পারছে না। সেই জায়গাটায় সেটার সব এই দেশের সব মানুষের দায়িত্ব এটাতে আছে। আমি মনে করি যে ডেমোক্রেটিক প্রসেসটা দেশে যেটা শুরু হয়েছে সেটা যেন ব্যর্থ না হয়, সে ডেমোক্রেটিক প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে হবে। মিস্টার সেলিম রেজা হাবিব, আপনি বলবেন, কিন্তু একটা প্রশ্ন যে বলেন, এই সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ বা তার নির্দেশেই চলছে এরকম একটা ধারণা অনেকেই দেবার চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখলাম যে চুক্তি যাই থাকুক না কেন আরও অতিরিক্ত 10% শুল্ক বসানো হয়েছে এবং সেটা অ্যাভয়েড করতে পারেনি সরকার। এর আবার আরেকটা কারণ অনেকেই বলে থাকেন যে সরকার যেহেতু একটু চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবার চেষ্টা করছে বা ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে বা একেবারেই চীনের সঙ্গে মাখামাখি করছে, তার কারণে এটা জিল্লুর ভাই, রাজনীতিতে এই ধরনের মিথগুলো সবসময় থাকে। প্রশ্ন হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তো বাংলাদেশের শুল্ক আরোপ করেনি, আরো 200টা দেশের উপরে করেছে। শুধু এখানে মাখামাখির বিষয়গুলো এরকম না, বাট আমরা একটা গভর্নমেন্টকে একটু
মানে বিব্রত করার জন্যে বা একটু সুরসুরি দেওয়ার জন্য নানান ধরনের কথা আমরা বলি। ভাই একটু আগে বলছে যে বিশেষ করে আমরা যে প্রেসের ফ্রিডমের কথা বলছে, ভাই আমি একটু কথা বলবো এটা, যে সেলফ সেন্সরশিপ করার মতো কোনো কাজ এই গভর্নমেন্ট কিন্তু করে নাই। বিশেষ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে তিনি চলছেন, এখানে কারো আতঙ্কিত হওয়ার মতো কোনো কাজ তিনি অন্তত করেছেন এরকম মনে হয় না। কিন্তু উল্টোটা কিন্তু আছে। আপনি মিডিয়াগুলো যদি একটু নজর করেন দেখবেন তারা কিন্তু এখনও একটা হেডলাইনের মাধ্যমে তারা এখন পর্যন্ত এই গভর্নমেন্টের অনেকেই তাদের পজিটিভ কাজগুলোকে খুব বেশি হাইলাইট করছে না। এখনও কিন্তু তারা এখানে অনেক মিডিয়া আছে যেগুলো এখনও পতিত স্বৈরাচারকেই বরঞ্চ নানাভাবে এখানে হাইলাইট করার চেষ্টা করছে নানাভাবে। তো সুতরাং এগুলো থাকবে। এরপরেও যেহেতু আমাদের নেতা তারেক রহমান, তার সম্বন্ধে নানান ধরনের গুজব আছে। যেমন আপনি বলেন যে অনেকে 2001 আর 2026 তারেক এক না, কিন্তু আমি ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে, উনি যখন বাংলাদেশে ছিলেন তখন আমি ঘনিষ্ঠভাবে আমি একটু মেশার সুযোগ ছিল, তখনও আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু আমি তার ভিতরে কোনো কিছু কিন্তু দেখি নাই। এবং তার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, যে অপপ্রচার, এই যে 18 বছর ক্ষমতার বাইরে তার কি দুর্নীতির প্রমাণটা সেই সময়কার আর্মি ব্যাকড গভর্নমেন্ট এবং গত 18 বছর যে আওয়ামী লীগ, কোথায় তার দুর্নীতির কি খুঁজে পেয়েছে আপনি বলেন? একটা মানুষ আপনি বৈধ এবং অবৈধভাবে যেভাবে আয় করেন না কেন, যদি আপনার কাছে কিছু টাকা আসে সেটা তো কোথাও থাকবে, হয় ক্যাশে থাকবে না কাইন্ডসে থাকবে। তোমার টাকাটা কোথায়? অথচ শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেছে এবং উনি 6 তারিখে গেলেন, 4 তারিখে কিন্তু ওনার গোটা পরিবার কিন্তু দেশ থেকে চলে গেছেন, নিরাপদে তারা চলে গেছেন, আমরা দেখছি। কিন্তু তারপরে তার যে সম্পদের, তার পরিবারের যে সম্পদের এখন আমরা যেখানে সেটা খুঁজে পাচ্ছি, এই পরিবারের সম্পদটা কোথায়? অথচ তার বিরুদ্ধে কিন্তু অপপ্রচার করছে। তো সুতরাং আমি অন্তত ব্যক্তিগতভাবে তারেক রহমানকে আমি কখনো কোনো এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত হতে আমি দেখিনি। আর এখন তো যে বললাম যে তিনি পরিবর্তিত একজন রাজনীতিবিদ, তিনি তার বয়স হয়েছে রাজনীতিতে, তিনি শ্রম দিয়েছেন, জানার চেষ্টা করেছেন, মানুষকে বোঝার চেষ্টা করেছেন, দেশবাসীর পালস বোঝার চেষ্টা করেছেন, দেশের মানুষ কি চায়, কি করা উচিত, কি করা উচিত না, এগুলো তিনি অনুধাবন করে সেভাবে চালানোর চেষ্টা করছেন। কিন্তু তাকে তো আমরা উৎসাহিত করছি না, বরঞ্চ তার এই কর্মকাণ্ডকে আমরা নানা ন্যারেটিভ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করছি। তাহলে একটা মানুষ ভালো কাজ করতে যাচ্ছে, তাকে আমাদের উৎসাহিত দেওয়া উচিত না, উৎসাহ দেওয়া উচিত না? হ্যাঁ, তখন যদি সে কোনো খারাপ কাজের দিকে যায় তখন অবশ্যই আমরা কেন সবাই তার সমালোচনা করবে বা তখন তার বিরুদ্ধে করবে। মিস্টার শাহ আলম কিছু প্রসঙ্গ টেনেছিলেন যে ওই যে আমি একটা সেই দিকে রিফর্মের কিছু জায়গায়, যে আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন। আমি একটু উদাহরণ দিই, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু উদাহরণ দিই। ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে হঠাৎ করে একটা পরিবর্তন আনলেন। ওই যে কি প্রশ্ন যেন, কি নৈবত্তিক, মানে কি একটা মানে ঠিক মানে আমি ভুলে গেলাম আর কি, যেটা টিচাররাই বোঝে না, অথচ সেইটা ঢুকাই দেওয়ার ফলে হলো না ছাত্র কিছু বোঝে, না টিচার কিছু বোঝে, আলটিমেট রেজাল্ট দাঁড়ালো যে নকলটা অবারিত করে দেওয়া হলো তাদের পাশের সুবিধার জন্য। আগে তো আমাকে বুঝতে হবে যে আমি একটা জিনিস, একটা আইন এখানে ইন্ট্রোডিউস করব,
সেই আইনটা প্রতিপালন করার মতো মানসিকতা তো আমাকে মানুষের মধ্যে তৈরি করতে হবে। আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেন, আজকে যদি এই ফ্রিডমটা দেওয়া হয়, এই যে 5ই অগস্টের পরে জেলখানায় কোনো আসামি কি আর ছিল অবশিষ্ট? এই যে যারা এই যে আমাদের যে মানে কি বল আন্ডারওয়ার্ল্ডের যাদেরকে বলা হয় আর কি, সবাইকে তো বিচারপতিরা জামিন দিয়ে দিল। কেন দিল? কিন্তু এর আগে তো দিতে পারে নাই। তাহলে যদি আপনি এদেরকে যদি আপনি দিলেন, আপনার স্বাধীনতা দিয়ে দিলেন, তখন তারা যা খুশি তাই করবে, এইভাবেই করবে। এবং আমি ভুক্তভোগী, আমি নির্বাচনের আগে এই টেবিল জায়গায় বসে, জিল্লুর ভাইয়ের তো মনে আছে, আমি এই জায়গায় বসে বলেছি যে আমি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর ভোটের আমার দরকার নেই, আমি তাদের ভোট চাই না, তারা যেন আমাকে ভোট না দেয়। এবং আমি প্রতিটি নির্বাচনের সময় আমি এই কথা বলেছি এবং জনগণ আমাকে ভোট দিয়েছে। এবং এই কারণে জনগণ, আমি 1,38,000 প্রায় 39,000 ভোটের ডিফারেন্স আমি বিজয়ী হয়েছি। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি এর মধ্যে একটা সেমিনার করেছি প্রশাসনের সবাইকে নিয়ে এবং ঘোষণা করেছি এদেরকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার করে দিচ্ছে, যাওয়ার সাথে সাথে একদিন 2 দিন পরে জামিন নিয়ে চলে আসছে। তাহলে আপনি বিচারকের চেয়ারে বসে আছেন, আপনি এটা বুঝবেন না যে দেশটা যে মাদকের কারণে, এক মিনিট, এই মাদকের কারণে দেশটা যে রসাতলে যাচ্ছে, মাদক যেভাবে বিস্তার লাভ করেছে, প্রত্যেকটা বিচারপতির কিন্তু একটা ইনহারেন্ট পাওয়ার আছে, তিনি যে কোনো লোকে জামিন দিতেও পারেন, নাও পারেন। তাহলে আপনি বিবেকের চেয়ারে বসে থেকে যদি এইটুকু আপনি না করতে পারেন যে এই মাদক যাদের ব্যবসায়ী, যারা মাদক ব্যবসা করে, তাদের আমি জামিন কেন দিচ্ছি, আমি তো তাদের ফ্রিডম দিয়ে আপনি কতটুকু অর্জন করতে পারবেন, এটা আমাদেরকে ভাবতে হবে। আর যে কয়টা বিলের কথা বলা হয়েছে, এই বিলগুলো নিয়ে প্রত্যেকটা রাজনীতিবিদের সঙ্গে, দলের সঙ্গে আলোচনা করে, এই যে আমি যে কথাটা বললাম এখানে, এই ধরনের সমস্যা অনেক রয়েছে, এগুলো আলোচনা করে এই একটা যে 4টা বিল বাদ রাখা হয়েছে, একটা বিলও সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে এই বিলগুলো সংশোধন আনা হবে এবং সেটা জনগণের স্বার্থেই করা হবে, জনগণের স্বার্থের বাইরে। কারণ আজকে আমি যে আইন, আমি আসছি আপনার কাছে, সেই আইনকে তো কালকে আমার বিপক্ষে চলে যাবে, এটা তো প্রমাণিত। এই ব্যাপারে বিএনপি অন্তত সচেতন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান অত্যন্ত কনসাস। ফাইনাল রাউন্ডে মিস্টার শাহ আলম। আচ্ছা, যেটা হলো এখানে যে শেখ হাসিনার আমলে ধরেন প্রশাসনের দলীয়করণ, বিচার বিভাগের দলীয়করণ, অর্থাৎ গোটা রাষ্ট্র প্রশাসন সর্বত্র দলীয়করণ, হ্যাঁ, চূড়ান্ত পর্যায়ে, স্যাচুরেশন পয়েন্টে চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল। বিচার বিভাগ, সাংবাদিকদের স্বাধীনতা, হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র ক্যাডারদের দৌরাত্ম, হ্যাঁ, তারপরে কী বলে যে গণরম কালচার, হয় নাই কোনটা, সবগুলো হয়েছে, হ্যাঁ। তারপর এই যে উনি নিজে কওমি জননী হয়ে গেলেন, দায়রাকে মাস্টার ডিগ্রি দিলেন। তারপর 13 দফা, হ্যাঁ, 13 দফা ওই যে হেফাজতে 13 দফা মেনে শিক্ষা কারিকুলাম পাল্টে দিলেন। এগুলো তো মুক্তিযুদ্ধের সাথে যায় না। আপনারা মুক্তিযুদ্ধকে এখনও মানে হোল্ড করছেন। এখন 24 কতগুলো আছে, 24 দিয়ে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাচ্ছে। কিন্তু আপনার আলোচনার মধ্যে, হ্যাঁ, যেটা দেখলাম আপনার স্বৈরাচারের বিরুদ্ধে যেটা যত বলছেন, কিন্তু আসল তারেক জিয়া যেটা বলছে যে 18 মাস, যে সালাউদ্দিন সাহেব বললেন 18 মাস তো দুর্নীতি বেশি হয়েছে। সালাউদ্দিন সাহেব এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেখানে মহব সন্ত্রাস সমুক আপনারা বললেন যে সেখানে মানে হত্যাকাণ্ড, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সব ধরনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, পুলিশ হত্যাকাণ্ড পর্যন্ত। কিন্তু আপনারা পুলিশ হত্যাকাণ্ড করতে পারবে না সেটা বলে দিলেন, ওইটার বিচার হবে না, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, হ্যাঁ। তার আপনি তো পুলিশরা আপনার কনফিডেন্স আসবে না। এই আর পুলিশরা যেটা করছে, শেখ হাসিনার আমলে দলীয় বাহিনী ছিল, হ্যাঁ, আপনার ওই আবার যদি ওইরাও দলীয় বাহিনী হয়, তারা যে এখন সাফার করতেছে, সে সাফারিস থেকে তো এই বাহিনী বাইরে হইতে পারবে না। এখন যেভাবে সাফার করতেছে ওরা, ওইভাবে যেভাবে সাফার করছে আগে, হ্যাঁ, এই সময় ওইখান থেকে দেশটাকে আপনাদেরকে ভোট দিছে মানুষ,
হাসিনার যেই অপকর্ম যেগুলো করছে সেটার যদি রিভার্স করতে না পারেন তাহলেও বড় বিপদে আমাদের দেশটা আবার পড়বে। এইটা হলো মূল বিষয়। মানুষের প্রত্যাশা কিন্তু ওইখানে আপনাদেরকে ভোট দেয় নাই, ওই যে অপকর্ম যেগুলো হয়েছে সেগুলোর জায়গাটায় যে রিভার্স করার জন্য আপনাদেরকে দিচ্ছে। সেই ডেমোক্রেটিক প্র্যাকটিস বিং ইউর পলিটিক্যাল এলিমেন্ট, আপনার রাজনৈতিক কর্মী, আপনার ফুটিং হলো মানুষ, দল দল হয়ে আছে ঠিক আছে, কিন্তু আপনার মানুষটাই হলো আপনার মূল জায়গা। সেই জায়গায় যদি দাঁড়াইতে পারে তাহলে দেশটা অন্য জায়গায় যাবে। এখন দেখেন মুক্তিযুদ্ধের মানুষ আজকে যে মুক্তিযুদ্ধের মানে 7ই ছিল না 5ই ছিল না আওয়ামী লীগের এই যে অপকর্ম, যে সালমান রহমান সালামের পকেটের বাংলাদেশের সব সম্পত্তি যে ঢুকিয়ে দিল, নিজে কমিশনারি হইল, তারপরে যে গণরুম কালচার হলো, সর্বতর মানে দলীয় ক্যাডার যেগুলো হলো, এই অপশাসনের কারণেই তো আজকে পার্লামেন্টে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ঢুকতে পেরেছে। এই যে এর দায়কার আজকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে সাফার করতেছে, আওয়ামী লীগের মানে তারা কোনো বেনিফিশিয়ারি না, লক্ষ লক্ষ কর্মী মানে সাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাফার করতেছে। এখনও কি স্বৈরাচারের দোষর, এখনও বলো যে ভারতের দালাল, এটা দিয়ে এখনও মব করে, এখনও যাই হামলা করে, এখনও মানুষ ভীত সন্ত্রস্ত হয়। এবং এই আমি দেখলাম মানে সাংবাদিক জিল্লুর রহমানকেও নানাভাবে চিত্রিত করতেছে। তো এই জায়গাটা আপনাদেরকে প্রটেক্ট করতে হবে। অলরেডি কিন্তু তারেক জিয়া একটু দেখতেছি, আরও প্র্যাকটিসে বোঝা যাবে সামনে। তো এই আপনাদের লড়াইয়ের মূল জায়গা কোথায়? এই জায়গা এই যে আচ্ছা জিয়া রহমান মুক্তিযুদ্ধের মানে বিহার বঙ্গবন্ধু প্রথমে নিজে প্রেসিডেন্টের কথা বলছিল। যেহেতু আমি চট্টগ্রামের ছেলে, যুদ্ধের সময় আমি চট্টগ্রাম জেলা মানে নগর ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, রাজনীতি শুরু করেছি 66-এ। নোমান ভাই আর আমি একসাথে 68 সালে জেল খাটছি, 69-এ বের হয়েছি আমরা। মানে বাংলাদেশের ইতিহাস আমাদের কাঁধের উপর দিয়ে আছে। তাইলে যে কথা বলতেছি, জিয়া রহমান এক মানে ওই যে বেলাল মোহাম্মদ আর সন্দীপ, আবুল কাসেম সন্দীপ, ছাত্র ইউনিয়ন করতো সন্দীপ, মানে বেলাল মোহাম্মদ বললো যে আমরা মাইনর, আমরা মেজর। এখন বাংলাদেশের মানুষ এই মেজরের কণ্ঠ শুনতে চায়। জিয়া রহমান বললেন সেটা। জিয়া রহমান তো বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করে নাই। জিয়া রহমানের যে ঘোষণাকে যারা অস্বীকার করে তারা আহম্মক, আর যারা বঙ্গবন্ধুর সাথে জিয়াকে তুলনা করে তারা ভদ্রতা করে না। জি, মিস্টার সেলিম রেজা হাবিব। আমি সারমের কথা বলছি যে বিএনপি তো প্রথম এই যে যারা 36 জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল, বিএনপি তো প্রথম এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কোনটা? এই যে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বা যারা মুক্তিযুদ্ধকে ছোট করে জুলাইকে তারা বড় করে এটা তো বিএনপি প্রথম এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি বলছি ওখানে এবং উনি বলছেন ওখানেই থাকেন, নড়াচড়া করেন না। 71-কে আমরা তো ভুললে তো আমাদের ওইখানে থাকেন, সুতরাং ওই জায়গায় না। তবে আমি যেটা বলবো যে আমি আমার প্রথমে বলেছি যে আসলে দেশটাকে বিপথে বা যে প্রত্যাশা নিয়ে 5ই আগস্ট, সেটাই ইন্টারিম গভর্নমেন্টের যারা চিরদায়িত্বে ছিল তারা ধ্বংস করে গেছে। আমাদের দেশে গিয়ে এই সংবিধান সংশোধন করার লোক ছিল না। যখন স্বাধীন মালিককে দিয়ে কমিশন করা হয়েছিল, মানুষ আশাবাদী হয়েছিল, তিনি বাস্তববাদী, তিনি বুঝতেন যে এই দেশের মানুষের কি কোনটা প্রয়োজন। আমরা হায়ার করে আনাম আলী রিয়াজ সাহেবকে, তিনি এসে কিভাবে এটাকে আরো বিতর্কিত করা যায় এই আপনি বলেন। এই পয়েন্টটা আমি একটু বলবো, একটু সময় নেই। মানে এই যে দফাগুলো ওনারা চূড়ান্ত করলেন, 33 না কত দফা যে চূড়ান্ত করলেন, এটা করার জন্য 9 মাস বা 11 মাস সময় লাগে। শুধু টেনে টেনে যত লম্বা করা যায়। সুতরাং এই আবর্জনাটা, এই যে বললেন আমেরিকার সাথে যে চুক্তি 12 তারিখে হলো, 9 তারিখে কেন চুক্তি করতে হবে?
এটা যে কোনো গভর্নমেন্ট বলতে পারে নেক্সট গভর্নমেন্ট এটা করবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার এটা উনি করবে। 1 মিনিট যেহেতু বলতে চাইছেন, আমি আসছি 1 মিনিট জাস্ট, আপনি কি বলবেন? আমি যে আলী রিয়াজের ওখানে একদিন মাত্র আমি গেছিলাম, আমাদের প্রিন্স সেক্রেটারি হিসেবে সে গেছে। আমি তাকে ওই প্রথম আলো 13 মে গেছি, 14 মে প্রথম আলো খুললে পেয়ে যাবেন। আমি বললাম যে আপনি 4 প্রিন্সিপাল বাতিল করে সংবিধান করতে চান, আপনি ভিতরকে কেন ঢুকছেন? হ্যাঁ, 4 প্রিন্সিপাল এটা এখন আকাশ থেকে আসা নেই, এটা 51 দফা, মানে 62 শিক্ষা আন্দোলন, মানে এই 6 দফা, মানে তারপরে 69 গণ অভ্যুত্থান, মানে 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এর মধ্যে দিয়ে এই 4 প্রিন্সিপাল আমরা আনছি এই বাংলাদেশের। অর্থাৎ মানে ধর্মনিরপেক্ষতা যে জায়গা, এই জায়গায় আমি সেই জায়গাটা তাকে বলে আসছে যে আপনি যেভাবে বিতর্কে নিয়ে যাচ্ছেন, চাদরের বাইরে প্রান্তে চাদরের বাইরে ঢুকতে পারবে 1-1.5 মিনিটে শেষ করতে হবে। এই জায়গাটাই বলছি যে 47-এ যাবেন। আমি এটা একটা বলছি যে বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, সুতরাং বিএনপি স্বাধীনতাকে অস্বীকার করা বা এই করার কোনো সুযোগ নেই, বিএনপি সেটা করেও নাই, করবেও না। তো এখন এই যে আলী রিয়াজ সাহেবরা যে দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, সেটা থেকে বেরিয়ে আসতে তো একটু সময় লাগবে, ধন্যবাদ, একটু সময় দিতে হবে। এই 4-5 মাস একটা বাচ্চা শিশু জন্ম নিলে তার ঘরের গন্ধ যায় না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ শাহ আলম এবং মিস্টার সেলিব্রেজ হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা রাষ্ট্রপতি পদত্যাগ এবং ভবিষ্যৎ রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে আলোচনা করছিলাম। কে হতে পারেন, কেমন রাষ্ট্রপতি আমরা চাই। নিঃসন্দেহে তিনি যেহেতু রাষ্ট্রের প্রধান হবেন, সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধকে যিনি মাথায় তুলে রাখবেন, এরকম একজন মানুষকে, এবং শিক্ষিত, সজ্জন, সংস্কৃতিবান, আমার অতিথিদের একজন বলছিলেন, এরকম একজন মানুষকে বাংলাদেশের মানুষ এবং সবার কাছে যার গ্রহণযোগ্যতা আছে, সকল মহলের কাছে, নিঃসন্দেহে তিনি বিএনপি করবেন, এটাই দুজন বলছিলেন যে রাজনীতিক হওয়াই ভালো। কিন্তু এমন রাজনীতিবিদ যিনি অপরের কাছে, প্রতিপক্ষের কাছেও তুলনামূলক বিচারে গ্রহণযোগ্য, এমন একজনকে আমরা রাষ্ট্রপতি দেখতে চাই। এই আলোচনার মধ্যে এসে দলীয়করণের প্রসঙ্গ। দলীয়করণ বাংলাদেশে একটা ব্যাধিতে পরিণত হয়েছে বহু বছর ধরেই। এই ব্যাধি থেকে মুক্ত করবার দায়টাও বর্তমান ক্ষমতাসীনদের, কারণ তারা জানেন যে দলীয়করণের প্রভাব কিভাবে সমাজের অন্য একটা গোষ্ঠীকে বিপন্ন করে তুলতে পারে, তাদের জীবনকে বিপন্ন করে। এবং আজকে যারা ক্ষমতায়, তারা যে চিরকাল ক্ষমতায় থাকবেন এমনটি নয়। যে কারণেই আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থার সুফল আসলে বাংলাদেশের মানুষ সবাই পাবে, এবং সেই দায় তাদের উপরে এসছে। আলোচনার মধ্যে আমার অতিথি একজন বলছিলেন যে ডেমোক্রেটিক প্রসেসটা যেন কখনো ব্যাহত না হয়। আমরা আলোচনা করছিলাম, আমার আরেক অতিথি বলছিলেন যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রসঙ্গটা আলোচনা এসছে। নিঃসন্দেহে প্রতিবেশী হিসেবে ভারতের উপরে আমাদের রাগ, ক্ষোভ, অভিমান, নানান কিছু আছে, সম্পর্কের একটা টানাপোড়েন আছে। আবার প্রতিবেশীকে আমরা বদলাতে পারবো না, সে কথাও আছে। কিন্তু ভারত পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম দেশ, দীর্ঘদিন তারা গণতন্ত্রের চর্চা করেছে। আমাদের মূল অভিযোগটা যে নিজেরা গণতান্ত্রিক দাবি করে, কিন্তু অন্য দেশে গণতন্ত্র আছে কিনা, নেইবারদের মধ্যে গণতন্ত্র আছে কিনা, সেই দিকে তাদের খুব একটা নজর নেই। এটি একটা বড় অভিযোগ ভারতের বিরুদ্ধে। আরেকটা অভিযোগ যে ভারত একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখন একেবারে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। বাট এগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বড় কথা হচ্ছে যে ভারতে একটা নির্বাচন হয়, জনগণই আসলে ওরকম একটা রাষ্ট্র চাইছে, সেটাও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তার হয়তো ভালো মন্দ নানা দিকে আলোচনা করতে আমরা পারি, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভারতে যেটা দেখেছি আমরা সাম্প্রতিককালেও আমরা দেখলাম একটা বড় আন্দোলন, কিন্তু সেই আন্দোলন, একই ধরনের আন্দোলন কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি, আমরা নেপালে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি। একটা বড় পার্থক্য যে ভারতে অভ্যুত্থান করে সরকার বদল হয় না, ভারতে সামরিক কু করে, সামরিক অভ্যুত্থান করে সরকার বদল হয় না। ভারতে সরকার বদল হয় সাংবিধানিকভাবে, নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হয়, কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকে আজ অবধি ইতিহাসে কোনো গণ অভ্যুত্থান অথবা কোনো সামরিক অভ্যুত্থান কিন্তু সরকার বদল করেনি। এটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের একটা বড় শক্তি, গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধের জায়গা,
এবং সেখানে প্রতিষ্ঠানগুলো কাজ করে। যে আমরা চাইবো যারা আজকে বাংলাদেশে ক্ষমতায় আছেন তারা এমন একটা বিধি ব্যবস্থা করুন, এমনভাবে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলুন যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যেন কখনো আর ব্যাহত না হয়, কোনো ধাক্কায় হোঁচট যেন না খায়। অভ্যুত্থান, নিশ্চয়ই অভ্যুত্থানের সুফল আমরা পেয়েছি, কিন্তু অভ্যুত্থান করে সরকার নামানো যায়, অভ্যুত্থান করে কিন্তু বা অভ্যুত্থানের শক্তি কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে যে পারে না, সেটা কিন্তু আমরা ইতিহাসে দেখেছি, নিকট অতীতেও আমরা দেখলাম। কাজে এই শিক্ষাটা যেন আমরা গ্রহণ করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।